আসসালামু আলাইকুম। আমি ফাতিন মুগ্ধ। আমরা আজকে আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞান প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কোষ পরিচিতি, কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি নিয়ে। আমরা জানি কোষবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয় জীববিজ্ঞানের সাইটোলজি অর্থাৎ কোষ তত্ত্বতে। সাইটোলজি সম্পর্কে আমাদের জানতে হলে শুরুতেই জানতে হবে কোষের সংজ্ঞা। কোষ কাকে বলে? চলো জেনে নেওয়া যাক কোষের সংজ্ঞা কী কী রয়েছে। সংজ্ঞা: কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এই সংজ্ঞাটি দিয়েছে লোই ও সিকেভিচ 1963 সালে। এরপরে আমরা ক্লাস 6 থেকে একটি সংজ্ঞা পড়ছি কোষের, সেটি হলো কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এই সংজ্ঞাটি দিয়েছিলেন ডি রবার্টিস 1979 সালে। দুটি সংজ্ঞার মধ্যে যে কোনো একটি সংজ্ঞা লিখলেই চলবে, কিন্তু যদি আমরা আরও ভালোভাবে লিখতে চাই তাহলে দুই সংজ্ঞাকে একসাথে কম্বাইন্ড করে লিখতে পারি। ব্যাপারটি দাঁড়ায় এমন: বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত যা জীবের গঠন ও জৈবিক ক্রিয়াকলাপের একক এবং যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ গঠন করতে পারে তাকে কোষ বলে। পরীক্ষায় যদি আসে কোষ কাকে বলে ক নাম্বারের জন্য, তোমরা নিচের সংজ্ঞাটি লিখতে পারো, এটি সবথেকে ভালো হয়। কিন্তু সংজ্ঞাটি একটু বড়, আমরা সংজ্ঞাটিকে বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করি। প্রথমেই কোষ বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত। বৈষম্য ভেদ্য পর্দা, আসলে এই একটি পর্দা আছে, এই পর্দাটি বৈষম্য ভেদ্য। বৈষম্য কথার অর্থ হলো সবার জন্য সমান নয়, আর ভেদ্য মানে ভেদ করার যেই যোগ্যতাটা আছে, তার মানে এই পর্দাটিকে ভেদ করার যোগ্যতা আসলে সকলের নেই। ঠিক যেমন লেডিস টয়লেটে পুরুষরা প্রবেশ করতে পারে না। এই বৈষম্যভেদ্য পর্দায় বিভিন্ন জিনিস প্রবেশ এবং বের হওয়ার জন্য বেশ কিছু গেট রয়েছে, যেমন লিগ্যান্ড গেটেড। এই গেটগুলো দিয়ে শুধুমাত্র লিগ্যান্ড প্রবেশ করতে পারে। আরও রয়েছে মেকানিক্যাল গেটেড। এই মেকানিক্যাল গেটে প্রেসারের মাধ্যমে একটা এলিমেন্ট কোষের ভিতরে প্রবেশ করতে পারে কিংবা বের হতে পারে। কিছু গেট আছে যেগুলো সর্বদাই খোলা থাকে, এগুলোকে বলা হয় অলওয়েজ ওপেন গেট। কিছু আছে ভোল্টেজ গেটেড, এখানে আয়নের তারতম্যের উপর ভিত্তি করে আয়ন কিংবা যে কোনো এলিমেন্ট প্রবেশ করতে পারে। এরপরের পয়েন্টটি হলো জীবের গঠনের একক। একটি বাড়ি বা বিল্ডিং তৈরি করতে যেমন ইট দরকার হয়, তেমনি একটি জীব তৈরি করতেও কোষের দরকার হয়, অর্থাৎ যে কোনো জীবের গাঠনিক একক হলো কোষ। যেমন যেমন এই যে একটি মানুষ, আমরা এই মানুষের ভেতরে দেখতে পাই আসলে বেশ কিছু অঙ্গ, যেমন নাক, মুখ, গলা, পাকস্থলী, যকৃৎ। ঠিক ধরা যাক এই যকৃৎ একটি অঙ্গ, যকৃৎকে যদি আরও ছোট করে আমরা দেখতে চাই, পাবো সেখানে কিছু টিস্যু। টিস্যুকে ভাঙলে আমরা দেখতে পাই সেখানে রয়েছে কোষ, এবং এই কোষকে আর ভাঙা যায় না। ভাঙলে কোষের স্বকীয়তা আর বজায় থাকে না। এই কারণেই বলা হয় জীবের গঠনের একক হলো কোষ। তৃতীয়ত জৈবিক ক্রিয়াকলাপের একক বা জীবজ ক্রিয়াকলাপের একক। একটা জীব কি কাজ করে? জীবের বৃদ্ধি হয়, অর্থাৎ ছোট থেকে বড় হচ্ছে। একটা জীব চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে সে চলাফেরা করতে পারে। তৃতীয়ত তার জন্য শক্তির দরকার হয়। এগুলো হলো জৈবিক ক্রিয়াকলাপ: বৃদ্ধি, চলন এবং শ্বসন। দেখো, প্রত্যেকটি কাজ করতে কিন্তু কোষের দরকার হবে। বৃদ্ধি হতে হলে কোষের সংখ্যা বাড়তে হবে। চলনের জন্য কোষের আকার পরিবর্তন করতে হয়, অর্থাৎ সংকোচন প্রসারণের মাধ্যমে চলন ঘটে। শ্বসন কোষকে শক্তি দেয়, বাইরে থেকে শক্তি গ্রহণ করে, সেই শক্তিটাকে দেহের উপযোগী করে তৈরি করার জন্য যে যাবতীয় কাজগুলো রয়েছে, এই প্রত্যেকটি কাজই কিন্তু কোষের ভিতরে সংঘটিত হয়। অর্থাৎ আমরা বলতে পারি জৈবিক ক্রিয়াকলাপের একক কোষ। এবং আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটি জীব ও জড়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, সেটি হলো কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ গঠন করতে পারে। এটি একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই দেখো, একটি কোষ থেকে দুইটি কোষে পরিণত হচ্ছে, অর্থাৎ একটা কোষ তার মতো দুইটি কোষ তৈরি করছে। এটাকে বলা হচ্ছে নিজের প্রতিরূপ গঠন করা। দেখো, একটি বীজ থেকে চারা গাছ হয়, চারা গাছ বড় হয়, সেখানে ফুল হয়, এরপরে ফল হয়, ফলের মধ্যে আবার বীজ থাকে। সেই বীজ আবার রোপণ করলে আবার একটি গাছ হয়। অর্থাৎ এই জীবটি নিজেই তার মতো একটা প্রতিরূপ গঠন করতে পারছে। কিন্তু যদি
এই উদ্ভিদের কাঠ থেকে একটি টেবিল বানানো হয়, অর্থাৎ এই জীব তখন আর জীব নেই, এই জীবটি মারা গিয়েছে। মারা যাওয়ার পর সেই কাঠ থেকে যদি আমরা টেবিল তৈরি করি, সেই টেবিল কিন্তু কোনোভাবেই আরেকটি টেবিল তৈরি করতে পারবে না, অর্থাৎ সেই টেবিল তখন মৃত। মৃত এবং জীবিত এই বিষয়টি ডিফাইন করে আসলে এই পয়েন্টটি, অর্থাৎ কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ গঠন করতে পারে। নিজের প্রতিরূপ গঠন করার জন্য কারোর দরকার নেই, কোনো সজীব মাধ্যমের আসলে প্রয়োজন নেই। সজীব মাধ্যম বলতে বোঝায় যেমন মানুষ কিংবা যে কোনো প্রাণী, কোনো প্রাণীর সাহায্য ছাড়াই একটা জীব আরেকটা জীব তৈরি করতে পারছে। সুতরাং আমরা এই 4টি পয়েন্টকে একসাথে বলবো এভাবে: বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবের গঠনের একক, জৈবিক ক্রিয়াকলাপের একক, এবং যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ গঠন করতে পারে তাকে কোষ বলে। এরপরে আমরা আসি কোষ আবিষ্কারক। আমরা চিত্রে যাকে দেখতে পাচ্ছি তার নাম হলো রবার্ট হুক। 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতি রক্ষক নিযুক্ত হয়ে মাতব্বরি শুরু করেন। মাতব্বরি বলছি কেন, কারণ তিনি আসলে কোনো বিজ্ঞানী ছিলেন না, তিনি রয়্যাল সোসাইটি অফ লন্ডনের যন্ত্রপাতির রক্ষক হিসেবে ছিলেন, অর্থাৎ আমরা ল্যাবের মামা যাকে বলি তিনি আসলে ঠিক সেই রয়্যাল সোসাইটি অফ লন্ডনের মামা ছিলেন। যাই হোক, তিনি অবসর সময়ে কি করলেন, একটি কাঠের ছিপি পাতলা সেকশন করে কেটে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ শুরু করেন এবং এরূপ মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি দেখতে পান। তখন তার আশ্রমে থাকা সন্ন্যাসীদের থাকার জন্য ছোট ছোট সেলের কথা মনে পড়ে এবং তিনি এর নাম দেন সেল। রবার্ট হুক তার এই সকল পর্যবেক্ষণ এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। তো তিনি যেহেতু সর্বপ্রথম কোষ দেখেন, এই জন্য তাকে কোষবিদ্যার জনক বা ফাদার অফ সাইটোলজি বলা হয়। কিন্তু তিনি আসলে একটি কাঠের ছিপি নেন। কাঠের ছিপি আসলে একটি উদ্ভিদের মৃত কোষ। এটি মনে রাখতে হবে, তিনি আসলে কোনো সজীব কোষ দেখেন না, তিনি এই কাঠের ছিপি অর্থাৎ একটি মৃত উদ্ভিদ কোষ দেখেন। এজন্য ডাচ বিজ্ঞানী 1674 সালে লিউয়েনহুক কোষ প্রাচীর ছাড়াও একটি কোষের ভিতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসমূহ জীবিত পর্যবেক্ষণ করেন, অর্থাৎ তিনি আসলে একটি জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি লেন্সের বিবর্তন ক্ষমতা বাড়িয়ে অণুবীক্ষণ যন্ত্রের উন্নতি সাধন করেন। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, রক্তকণিকা, শুক্রাণু আবিষ্কার করেন। পতঙ্গের জীবনচক্র ব্যাখ্যা করেন। আসলে তিনি তার জীবনে সবথেকে বেশি সময় ব্যয় করেছেন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, রক্তকণিকা এই সকল আবিষ্কার করতে গিয়ে, এবং তিনি প্রথম আসলে ব্যাকটেরিয়া, এই শৈবাল, রক্তকণিকা এগুলো আবিষ্কার করেন বলে তাকে অণুজীব বিজ্ঞানের জনক বলা হয়। আচ্ছা, তবে আধুনিক কোষবিদ্যার জনক হলো এই লোকটি, এনার নাম কার্ল সোয়ানসন। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, একটি হলো কোষবিদ্যার জনক, আরেকটি আধুনিক কোষবিদ্যার জনক। কোষবিদ্যার জনক আমরা জেনেছি রবার্ট হুক, আর এখন জানলাম আধুনিক কোষবিদ্যার জনক কার্ল সোয়ানসন। এই দুটো জিনিস আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এরপরে আমরা জানব কোষ মতবাদ। কোষ মতবাদ বা সেল থিওরি অনুযায়ী কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। কোষ হলো জীবনের মৌলিক একক। কোষ বংশগতির একক। সর্বপ্রকার জীবই একক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। অর্থাৎ দেখো, একটা কোষ গঠিত হচ্ছে কোষ দিয়ে, তার শারীরবৃত্তীয় যে তার বৃদ্ধি, তার শারীরবৃত্তীয় কাজ যেমন শ্বসন, চলন, এবং তার সাংগঠনিক একক অর্থাৎ যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো গঠিত হচ্ছে কোষ দিয়ে। কোষ জীবনের মৌলিক একক, অর্থাৎ যতক্ষণ কোষ জীবিত রয়েছে ততক্ষণ জীবটি জীবিত রয়েছে। কোষ মারা গেছে অর্থাৎ একটি জীবও কিন্তু মারা গেছে। আমরা যখন মারা যাই তখন আসলে আমাদের মস্তিষ্কের কোষগুলো মারা যায় এবং সে কারণে একটা মানুষ মারা যায়, এবং ক্রমান্বয়ে আমাদের শরীরের অন্যান্য কোষগুলো কিন্তু মারা যায়। আবার কোষ বংশগতির একক, অর্থাৎ দাদু থেকে বাবা, বাবা থেকে আমরা, আমরা থেকে আমাদের সন্তান, এই যে ধারাটি রয়েছে এই ধারাটি কিন্তু কেবলমাত্র কোষের জন্যই সম্ভব। কোষ ছাড়া এই জিনিসটি কোনোভাবেই সম্ভব নয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বপ্রকার জীব এক বা একাধিক কোষ দ্বারা গঠিত অবশ্যই, এবং কোনো কোষই
পূর্বসৃষ্ট কোষ ছাড়া সৃষ্টি হতে পারে না। দুম করে একটি কোষ আকাশ থেকে পড়তে পারে না, মাটি ফেটে একটি কোষ বের হতে পারে না। একটি কোষ সৃষ্টি হতে হলে অবশ্যই আগে একটি কোষ থেকেই তাকে সৃষ্টি হতে হবে। এবং এই থিওরিটি দিয়েছিলেন তিনজন বিজ্ঞানী। একজন জ্যাকবস লেইডেন, তিনি ছিলেন উদ্ভিদ বিজ্ঞানী। এছাড়াও রয়েছে থিওডোর সোয়ান, রুডলফ ভার্চু। এই দেখো, জ্যাকবস লেইডেন, থিওডোর সোয়ান এবং রুডলফ ভার্চু, এই তিনজন বিজ্ঞানী মিলে দিয়েছেন এই কোষ মতবাদ। আচ্ছা, এখন আমরা জানবো সবথেকে বড় কোষ কোনটি। সবথেকে বড় কোষ হলো উট পাখির ডিম। হ্যাঁ, এই দেখো, একটি মানুষ হাতে ডিম নিয়ে রয়েছে, পিছন দিকে উট পাখি দেখা যায়। এই যে এত বড় একটি ডিম, এটি আসলে মাত্র একটি কোষ দ্বারা গঠিত। দেখো, ডিমের ছবিটি যদি আমরা দেখি, তাহলে এই যে ডিম, তার মাঝখানে রয়েছে জার্মিনাল ডিস্ক, এটি, তার ভিতরে রয়েছে নিউক্লিয়াস, এবং তার বাইরে আর কোনো কোষ নেই। বাইরে আমরা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি পুরোটাই আসলে সাইটোপ্লাজম। সুতরাং সেই হিসেবে এই উট পাখির ডিম পৃথিবীর সব থেকে বড় কোষ, এবং যার দৈর্ঘ্য হলো 17 সেন্টিমিটার আর প্রস্থ হলো 12.5 সেন্টিমিটার। এখন জানবো সব থেকে ছোট কোষ তাহলে কি। সব থেকে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা। এর আরেকটি নাম রয়েছে, একে বলা হয় পিপিএলও। এর পূর্ণরূপ হলো প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। দেখো, এটি হলো একটি আদর্শ কোষ, টিপিক্যাল ইউক্যারিওটিক, মানে প্রকৃত কোষ। এই প্রকৃত কোষ থেকে আদি কোষ 10 গুণ ছোট, অর্থাৎ ব্যাকটেরিয়া হলো আমাদের প্রকৃত কোষ থেকে 10 গুণ ছোট। এই ব্যাকটেরিয়ার থেকেও 10 গুণ ছোট হলো পিপিএলও। পিপিএলও এক ধরনের ব্যাকটেরিয়া, তবে সেগুলো একটি ভিন্ন জাতের ব্যাকটেরিয়া। এগুলো আদর্শ ব্যাকটেরিয়া, আর এগুলো হলো সবথেকে ছোট জাতের মাইকোপ্লাজমার একটা ব্যাকটেরিয়া। আর এই মাইকোপ্লাজমার থেকেও ছোট হলো ভাইরাস। এখন আমরা জানবো মানবদেহের সবথেকে লম্বা কোষ কোনটি। মানবদেহের সবথেকে লম্বা কোষ হলো নিউরন। দেখো, একটি নিউরনের কোষ দেহটি যদি এই মেরুদণ্ডের শেষের দিকে অবস্থান করে, তাহলে তার একজন প্রান্ত, অর্থাৎ একটি প্রান্ত অবস্থান করছে আমাদের ঘাড়ের দিকে, আর একটি প্রান্ত, রিসিপ্টর প্রান্ত, যেটাকে আমরা ডেনড্রন বলি, সেই ডেনড্রনটি অবস্থান করে আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলে। সেই হিসেবে দেখা যাচ্ছে একটা মানুষের যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের প্রায় সমান একটি মাত্র কোষ রয়েছে। এগুটি হলো মানবদেহের স্নায়ু কোষ বা নিউরন। এর দৈর্ঘ্য হলো 1.37 মিটার। সুতরাং আমরা জানলাম মানবদেহের সবথেকে লম্বা কোষ হলো নিউরন। এখন আমরা জানবো এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ কি। তার নাম হলো অ্যাসিটাবুলারিয়া। দেখো, এই যে আঙুলে নিয়ে আছে একটি উদ্ভিদের পাতা, এটি আসলে একটি উদ্ভিদ, এবং এই উদ্ভিদটা মাত্র একটি কোষ দ্বারা গঠিত। এটি একটি শৈবাল জাতীয় উদ্ভিদ। এখন আমরা জানবো কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ আসলে দুই প্রকার। একটি হলো আদি কোষ, অর্থাৎ ব্যাকটেরিয়া, আর একটি হলো প্রকৃত কোষ, অর্থাৎ ব্যাকটেরিয়া ছাড়া বাকি যত জীব রয়েছে সেই সকল জীবই হলো প্রকৃত কোষ দ্বারা গঠিত। এখন আমরা জানি আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কী রয়েছে। যেহেতু নিউক্লিয়াসের উপর ভিত্তি করে বলা হচ্ছে, তার মানে আদি কোষ এবং প্রকৃত কোষের প্রথম বৈশিষ্ট্যটি হলো নিউক্লিয়াস। আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং সেটি হলো আদি প্রকৃতির, আর প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। এই আদি প্রকৃতি আর সুগঠিত নিউক্লিয়াস বলতে আসলে কি বোঝায়? আমরা জানি নিউক্লিয়াসের একটি পর্দা থাকে। নিউক্লিয়াসের ভিতরে থাকে আসলে এক ধরনের নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ বা আরএনএ। এই ডিএনএ আর আরএনএ যদি একটি পর্দা দ্বারা আবৃত থাকে, সেই নিউক্লিয়াসকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। আর ডিএনএ আরএনএ যদি কোনো পর্দা দ্বারা বেষ্টিত না থাকে, সেটিকে বলা হয় আদি প্রকৃতির নিউক্লিয়াস। তাহলে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আরএনএ আছে, সেগুলো সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, অর্থাৎ তার নিউক্লিয়াস সুগঠিত নয়। আর প্রকৃত কোষ, এদের নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এগুলো একটি আবরণ দ্বারা ঢাকা থাকে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আদি কোষে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নেই, শুধুমাত্র রয়েছে রাইবোজোম। সাইটোপ্লাজমে শুধুমাত্র রাইবোজোম রয়েছে এবং ডিএনএ আরএনএ রয়েছে। আর প্রকৃত কোষে এই সব ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুই আসলে উপস্থিত থাকে। যেমন কী কী অঙ্গাণু রয়েছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জিনিসগুলো প্রকৃত কোষে উপস্থিত। আদি কোষে এগুলো পাওয়া যায় না।
থাকে শুধুমাত্র রাইবোজোম। এই রাইবোজোম যে আছে এটার মধ্যেও আবার পার্থক্য রয়েছে। আদি কোষের রাইবোজোম 70S আর প্রকৃত কোষের রাইবোজোম হলো 80S। 70S এবং 80S বলতে কি বোঝায় সেটা আমরা রাইবোজোম পড়ার সময় বিস্তারিত জানব। আপাতত শুধু মনে রাখো আদি কোষের রাইবোজোম 70S, প্রকৃত কোষের রাইবোজোম 80S। প্লাস্টিড, আদি কোষে প্লাস্টিড নেই তাই সে পরভোজী। আমরা জানি প্লাস্টিডের কাজ হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করা। অর্থাৎ আদি কোষের যেহেতু প্লাস্টিড নেই তার মানে আদি কোষ বা ব্যাকটেরিয়ারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সুতরাং তারা খাদ্যের জন্য আসলে প্রকৃত কোষ বা উদ্ভিদের উপর নির্ভরশীল। অপরদিকে প্রকৃত কোষের প্লাস্টিড থাকে তবে কেবল উদ্ভিদে, অন্য কারো কিন্তু নেই। সুতরাং উদ্ভিদ হলো কেবলমাত্র স্বভোজী এবং বাকি যত জীব রয়েছে তারা হলো পরভোজী। কোষ রয়েছে, এই কোষ একটা থেকে দুইটা হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। তাহলে আদি কোষের কোষ বিভাজন এই প্রক্রিয়াটার নাম অ্যামাইটোসিস, আর প্রকৃত কোষের কোষ বিভাজনের নাম হলো মাইটোসিস এবং মিওসিস। আমরা 9-10-এ পড়েছি অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। আচ্ছা, এখন জানি ডিএনএ। আদি কোষের ডিএনএটা হলো বৃত্তাকার, একটা সার্কেলের মতো, বৃত্তের মতো। আর প্রকৃত কোষের ডিএনএ দ্বিসূত্রাকার, অর্থাৎ দুইটা সুতা একসাথে মেয়েদের চুলের বেনির মতো প্যাচালে ঠিক যেমন দেখা যায় ঠিক সেরকম হয় প্রকৃত কোষের ডিএনএ। শ্বসন অর্থাৎ খাদ্য ভেঙে শক্তি তৈরির প্রক্রিয়া। আদি কোষের ক্ষেত্রে খাদ্যকে ভাঙার জন্য অক্সিজেনের প্রয়োজন হয় না, এ কারণে আদি কোষের শ্বসন হলো অবাত শ্বসন, আর প্রকৃত কোষের শ্বসন হলো সবাত শ্বসন। অর্থাৎ প্রকৃত কোষের খাদ্য ভেঙে শক্তি তৈরি করতে অক্সিজেন অবশ্যই দরকার হবে। এরপরে আমরা আলোচনা করছি পুষ্টিক্রিয়া, অর্থাৎ সে কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আদি কোষ খাদ্য গ্রহণ করে তার কোষের আশেপাশে থাকা খাদ্য সামগ্রীকে শোষণ পদ্ধতিতে বা সাকলিং মেথডে। আর প্রকৃত কোষ শোষণ, আত্তীকরণ, সালোক সংশ্লেষণ, এই 3 পদ্ধতিতেই খাদ্য গ্রহণ করতে পারে। শোষণ মানে তো হচ্ছে শোষণ করা, আর আত্তীকরণ এবং সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা উদ্ভিদ বিজ্ঞান 9ম অধ্যায়ে বিস্তারিত জানব। এখন আদি কোষের উদাহরণ আমি বলেছি, পৃথিবীতে যত ব্যাকটেরিয়া রয়েছে এই সকল ব্যাকটেরিয়াই হলো আদি কোষ। আর ব্যাকটেরিয়া ছাড়া যে সকল জীব রয়েছে যেমন শৈবাল, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণী, মার্গুলিসের শ্রেণীবিভাগ অনুযায়ী ব্যাকটেরিয়া ছাড়া বাকি 4টি রাজ্য হলো শৈবাল, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী। এই 4টি জীবই আসলে প্রকৃত কোষ। এখন আমরা জানবো কোষের আরেকটি প্রকারভেদ, তা হলো কাজের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার। একটি হলো দেহ কোষ, অর্থাৎ দেহ গঠনের জন্য যে সকল কোষ কাজ করে তাদেরকে বলা হয় দেহ কোষ। আর একটি হলো জনন কোষ, অর্থাৎ জনন প্রক্রিয়ায় বংশ বিস্তারের জন্য যে সকল কোষ কাজ করে তাদেরকে বলা হয় শুক্রাণু এবং ডিম্বাণু। এখন আমরা জানবো দেহ কোষ ও জনন কোষের মধ্যে পার্থক্য। দেহ কোষ কাজটাই হলো তার দেহ গঠন করা, অর্থাৎ জীবের দেহ গঠনের জন্য এই সকল কোষ অংশগ্রহণ করে। আর জনন কোষের কাজ হলো জনন উপায়ে বংশবৃদ্ধির জন্য এই কোষ অংশগ্রহণ করে। বংশবৃদ্ধির কিন্তু আরও অনেকগুলো উপায় রয়েছে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে কলম পদ্ধতি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সকল পদ্ধতিও কিন্তু বংশবৃদ্ধি করা যায়, সেগুলো দেহকোষ দ্বারাও সম্ভব। শুধুমাত্র জনন উপায়ে বংশবৃদ্ধির জন্য জনন কোষ দরকার হয়। দেহকোষ বিভাজন প্রক্রিয়া, একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি করার জন্য এই প্রক্রিয়াটা হলো মাইটোসিস প্রক্রিয়া। আর জনন কোষের জন্য এই প্রক্রিয়াটা হলো মায়োসিস বা মিওসিস প্রক্রিয়া। বলা হচ্ছে বিশেষভাবে উৎপাদিত মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে নতুন কোষ উৎপাদিত করে। বিশেষভাবে উৎপাদিত মাতৃকোষ বলার কারণ হলো এই মাতৃকোষ কিন্তু পূর্বে দেহকোষ হিসেবে থাকে। এই দেহকোষটা বিশেষভাবে উৎপাদিত হয় আমাদের জনন অঙ্গের মধ্যে। জনন অঙ্গের মধ্যে এই দেহকোষটা পরে মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করে। এর আগে কিন্তু সেটি জনন কোষ হিসেবে থাকে না। জনন কোষ থেকে আমরা জনন কোষ পাই না, আমরা দেহকোষটা বিশেষভাবে রূপান্তরিত হয়ে মিওসিস প্রক্রিয়ায় এই জনন কোষগুলো উৎপাদিত হয়। দেহকোষ, দেহকোষে সর্বদাই ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড সংখ্যক কথার অর্থ হলো জোড়া, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে। আর জনন কোষের ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড সংখ্যক থাকে, অর্থাৎ সেখানে একটা একটা করে থাকে, কোনো জোড়া থাকে না।
তার মানে আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি, মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা হলো 23 জোড়া বা 46টি, আর জনন কোষের মধ্যে ক্রোমোজোম থাকে মাত্র 23টি। দেহকোষের উদাহরণ কি কি রয়েছে? মূল, কাণ্ড, পাতা, স্নায়ুকোষ, রক্তকণিকা, আমাদের যেই মাসেল আছে বডি বিল্ডিংয়ের মাসেল, সেই মাসেলও দেহকোষ দ্বারা গঠিত। জনন কোষ রয়েছে শুধুমাত্র পুংজনন কোষ বা শুক্রাণু, আর স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। এরপরে আমরা দেখব একটি উদ্ভিদ কোষ। একটি আদর্শ উদ্ভিদ কোষ দেখতে ঠিক এরকম হয়। এর বাইরে দেখতে পাচ্ছি আমরা একটি প্রাচীরের মতো মোটা পুরু জিনিস, এটিকে বলা হয় কোষ প্রাচীর বা সেল ওয়াল। আচ্ছা, এই সেল ওয়ালের ভিতরে একটি হালকা হলুদ বর্ণের জিনিস দেখা যাচ্ছে, যেটি সমুদয় অংশকে বেষ্টন করে রয়েছে। এটিকে বলা হয় কোষ কোষ পর্দার ভিতরে থাকে এক ধরনের তরল জাতীয় জিনিস, যেটা কি বলা হয় হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম সবার ভিতরে থাকে। এই সাইটোপ্লাজমের মাঝখানে অবস্থান করে হচ্ছে বেশ কিছু অঙ্গাণু, যেমন নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক জালিকা, গোলগি বস্তু, পারক্সিজোম, কোষ গহ্বর, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, এই সকল জিনিস অনেকগুলো দেখতে পেলাম আমরা। তাহলে অনেকগুলো জিনিস, এইগুলোকে আমরা একটি ছকের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। আমরা দেখতে পেলাম কোষের ভিতরে সবার বাইরে দিকে থাকে কোষ প্রাচীর, আর কোষ প্রাচীর ছাড়া ভিতরের সমস্ত অংশকে একত্রে বলা হয় প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টের ভিতরে আমরা দুই রকম জিনিস দেখতে পাই, একটি হলো প্রোটোপ্লাজম আর একটি হলো নির্জীব বস্তু। তার মানে এটি যদি নির্জীব বস্তু হয়, প্রোটোপ্লাজম হলো একটি সজীব বস্তু। সজীব বস্তু বলার কারণ হলো এই প্রোটোপ্লাজমে যে সকল জিনিস রয়েছে তার প্রত্যেকটিরই প্রতিনিয়ত অক্সিজেন এবং শক্তি বা খাদ্য দরকার হয়, আর নির্জীব বস্তু থাকার জন্য কোনো শক্তি বা খাদ্যের আসলে প্রয়োজন হয় না। তাহলে এই প্রোটোজোমকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটি হলো প্লাজমা ঝিল্লি, একটি হলো সাইটোপ্লাজম, আর একটি হলো নিউক্লিয়াস। প্লাজমা ঝিল্লিতে আমরা দেখলামই, আর নিউক্লিয়াস এর ভিতরে চারটি অংশ থাকে। আবার একটি হলো নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ বাইরে একটি পর্দা থাকবে, পর্দার ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম, তার ভিতরে থাকে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, আর থাকে নিউক্লিওলাস। আমরা এই সম্পর্কে বিস্তারিত পরে পড়ব। এখন জানি সাইটোপ্লাজমের ভেতরে কী কী জিনিস থাকে। সাইটোপ্লাজমের ভেতরে অবস্থান করে ধাত্র বা মাতৃকা, ইংরেজিতে যাকে ম্যাট্রিক্স বলা হয়। আর এই ধাত্র বা মাতৃকার মাঝখানে অবস্থান করে বেশ কিছু অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো দুই রকমের হয়, একটি হলো পর্দাবেষ্টিত আর একটি হলো পর্দাবিহীন। পর্দাবেষ্টিতগুলো হলো মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, পারক্সিজম, গোলগি বস্তু এবং লাইসোজোম। আর পর্দাবিহীন বস্তুগুলো হলো, এই অঙ্গাণুগুলোর নাম হলো মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম, প্রোটিওজোম। অনেক কঠিন জিনিস, এতগুলো নাম আসলে মনে রাখা একটু কঠিন। আমরা এগুলোকে সহজভাবে মনে রাখার জন্য একটি নেমোনিক বা ছন্দ ব্যবহার করতে পারি। যেমন পর্দাবেষ্টিত যে সকল অঙ্গাণু রয়েছে সেগুলোর জন্য আমরা মনে রাখবো মা মা এর পাগল, মায়ের পাগল। ঠিক আছে, এই মায়ের পাগল, মাতে হলো মাইটোকন্ড্রিয়া, এরতে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এতে এন্ডোপ্লাজমিক, রতে হলো রেটিকুলাম, আর এই পাতে হলো প্লাস্টিড, পারক্সিজম, গতে গোলগি বস্তু, আর লতে হলো লাইসোজোম। আচ্ছা, আর পর্দাবিহীন বস্তুগুলোকে আমরা মনে রাখবো হলো প্রথম মামাই সেরা, প্রথম মামাই সেরা, মামা, হ্যাঁ মামা। এটা প্রথমের পথে হচ্ছে প্রোটিওজোম, আর এই প্রথম মাতে হলো মাইক্রোটিউবিউলস, পরের মাতে হলো মাইক্রোফিলামেন্ট, আর সেরাতে হচ্ছে সেন্ট্রিওল, আর রাতে হচ্ছে রাইবোজোম। এতগুলো যদি মনে রাখতে নাও পারো, পর্দাবিহীনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটি, সেটি মনে রাখার চেষ্টা করবে, তা হলো এই রাইবোজোম। আমাদের বেশিরভাগ যে সকল অবজেক্টিভ আসে সেখানে জিজ্ঞেস করা হয় পর্দাবিহীন অঙ্গাণু নিচের কোনটি, এবং সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি অপশন থাকে, সেটি হলো রাইবোজোম। এটি মনে রাখতে হবে অবশ্যই, রাইবোজোম হলো পর্দাবিহীন। আর এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গোলগি বস্তু, লাইসোজোম, এদের আসলে পর্দা রয়েছে, এবং এই পর্দাগুলো অবশ্যই কিন্তু দ্বিস্তরী পর্দা। পর্দার মধ্যে স্তর থাকে কয়টা করে? দুইটা করে স্তর থাকে।
আর এদের কোনো স্তরই থাকে না। যাই হোক, এখন আমরা জানবো হলো নির্জীব বস্তু সম্পর্কে। এই নির্জীব বস্তুগুলো রয়েছে কিছু নিঃসৃত পদার্থ, কোষ থেকে কিছু পদার্থ নিঃসরণ হয়, যেমন পিগমেন্ট বা রং। এরপরে রয়েছে এনজাইম এবং হরমোন। কোষের ভিতরে বেশ কিছু পদার্থ সঞ্চয় করে রাখে সেগুলো হলো কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, আর হলো লিপিড বা চর্বি। আর রয়েছে বেশ কিছু বর্জ্য পদার্থ, যেমন রেজিন, দাম, ল্যাটেক্স, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল এবং খনিজ ক্রিস্টাল। এখন দেখো, এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু অঙ্গাণুগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে এই অঙ্গাণুগুলোর বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন আমরা যদি প্রাণী কোষের কোষ ঝিল্লির দিকে অবস্থান করি, সেখানে আমরা দেখতে পাই বেশ কিছু সিলিয়া বা মাইক্রোভিল্লি রয়েছে, যা উদ্ভিদ কোষে নেই। আবার উদ্ভিদ কোষের বাইরের দিকে একটি কোষ প্রাচীর থাকে, যা প্রাণী কোষে থাকে না। এছাড়াও রয়েছে সেন্ট্রিওল ও লাইসোজোম, যা কেবলমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। অপরদিকে উদ্ভিদ কোষের মধ্যে এই লাইসোজোম এবং সেন্ট্রিওল পাওয়া যায় না। আবার উদ্ভিদ কোষে রয়েছে প্লাস্টিড, এই জিনিসটি প্রাণী কোষে পাওয়া যায় না। কোষ প্রাচীরে থাকা প্লাজমোডেসমাটা, এটাও প্রাণী কোষে পাওয়া যায় না। আচ্ছা, এই যে জিনিসটাকে আমরা যদি একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, তাহলে দেখা যায় উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে নেই। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর রয়েছে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও সেগুলো খুবই ছোট ছোট। আসলে কোষ গহ্বর বলা হয় তার বাইরে একটি আবরণ থাকতে হবে। প্রাণী কোষের ভিতরে ছোট ছোট কোষ, একগুলো ফাঁকা জায়গা থাকলেও তার কোনো আবরণ নেই বলেই আসলে আমরা বলি প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। আর প্রাণী কোষে থাকে সেন্ট্রিওল, লাইসোজোম, মাইক্রোভিলাই, যা উদ্ভিদ কোষে থাকে না। উদ্ভিদ কোষ খাদ্য সঞ্চয় করে রাখে স্টার্চ আকারে, আর প্রাণী কোষ খাদ্য সঞ্চয় করে রাখে গ্লাইকোজেন আকারে। এছাড়া বাইরে যে সকল জিনিস রয়েছে, মাইটোকন্ড্রিয়া, গোলগি বস্তু, কোষ ঝিল্লি, রাইবোজোম, নিউক্লিয়াস এবং এন্ডোপ্লাজমিক জালিকা, এগুলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে উভয়েই থাকে। এখন আমরা জানব কোষ প্রাচীর সম্পর্কে। কোষ প্রাচীর আবিষ্কার করেন কে? মনে করে দেখো, রবার্ট হুক। এই রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা ছিল মূলত কোষ প্রাচীর। আসলে তিনি তো কাঠের ছিপি গবেষণা করেছিলেন, তার মধ্যে আসলে কোনো সজীব উপাদান ছিল। আমরা দেখলাম যে কোষের ভিতরে থাকে কোষ প্রাচীর, আর তার ভিতরে থাকে প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট একটা সজীব বস্তু, আর কোষ প্রাচীর হচ্ছে একটা নির্জীব বস্তু, অর্থাৎ এটি একটা মৃত জিনিস। অর্থাৎ মৃত কোষেও কিন্তু এই কোষ প্রাচীর বিদ্যমান থাকে। সুতরাং তিনি যা দেখেছিলেন তা ছিল আসলে মূলত কোষ প্রাচীর, তিনি আসলে কোষ দেখেননি। আচ্ছা, এখন কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ নামক একটি রাসায়নিক পদার্থ দিয়ে নির্মিত। এই আমরা দেখেছিলাম, এই বাইরের দিকে এটি হলো কোষ প্রাচীর। আর প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, আমরা মাত্রই জানলাম এই যে এর কোনো কোষ প্রাচীর নেই। আচ্ছা, এখন জানবো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আসলে পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি। এই যে একটা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি আমরা, মনেরা রাজ্যের যে জীবটি, এর বাইরে যে কোষ প্রাচীরটি রয়েছে সেটি সেলুলোজ দ্বারা নির্মিত নয়, এটি হলো পেপটাইডোগ্লাইকান বা মিউরিন নামক একটি রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। মিউরিন কি জিনিস? মিউরিন হলো বা পেপটাইডোগ্লাইকান হলো একটি কার্বোহাইড্রেটের পলিমার বা পলিস্যাকারাইড, যার সাথে ডি অ্যামাইনো অ্যাসিড ক্রস লিঙ্ক আকারে থাকে। খুব কঠিন কথা, এই কার্বোহাইড্রেট আর ডি অ্যামাইনো অ্যাসিড এগুলো সম্পর্কে আমরা উদ্ভিদ বিজ্ঞানের 3য় অধ্যায়ে বিস্তারিত জানব। আমাদের প্রথম অধ্যায়ে বইয়ে লেখা রয়েছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন দিয়ে তৈরি। আসলে লিপিড প্রোটিন দিয়ে তৈরি শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া 2 রকমের হয়, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। তো এই বিষয়ে ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা জানবো 4র্থ অধ্যায়ে। জেনে রাখো, সাধারণ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড প্রোটিন কার্বোহাইড্রেটের একটা পলিমার দিয়ে তৈরি হয়, যেটাকে একত্রে বলা হয় লিপোপলিস্যাকারাইড। আচ্ছা, আর
ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। কাইটিন হলো একটা গ্লুকোজ থেকে তৈরি একটা পলিমার অণু। এই যে বাইরের দিকে রয়েছে কাইটিন। এই কাইটিন দিয়ে তৈরি হয় চিংড়ি মাছ বা কাঁকড়ার যে খোলসটি থাকে বাইরের আবরণ, সেটিও আসলে কাইটিন দিয়ে তৈরি। আবার ছত্রাকের যে সকল ছত্রাকের প্রত্যেকটি কোষের বাইরে একটি করে কাইটিনের কোষ প্রাচীর থাকে। এখন আমরা জানব কোষ প্রাচীরের কাজ। প্রথম কাজটি হলো কোষকে নির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের পরিবেশ থেকে সঠিক প্রোটোপ্লাজমকে সার্বিকভাবে রক্ষা করে, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে, কোষগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে। পিট অংশে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে আন্তঃকোষীয় যোগাযোগ সৃষ্টিতে সহায়তা করে, আর বহি ও অন্ত উদ্দীপনে পরিবাহক রূপে প্লাজমোডেসমাটা কাজ করে। গৌণ প্রাচীর পানীয় গ্যাসের জন্য অভেদ্য। এই যে পিট অংশ, প্লাজমোডেসমাটা, এইগুলো আসলে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করছি। তোমরা শুধু মনে রাখো কোষ প্রাচীরের কাজ এই 7টি পয়েন্ট। তোমরা খাতায় তুলে রাখতে পারো বা বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, সেখান থেকে তোমরা এই কোষ প্রাচীরের কাজ মুখস্থ করে ফেলবে। আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা জানবো কোষ প্রাচীরের ভৌত গঠন। এটি 3 স্তর বিশিষ্ট। একটি হলো মধ্যপর্দা, একটি হলো প্রাথমিক প্রাচীর, আর একটি হলো সেকেন্ডারি কোষ প্রাচীর। দেখো বাইরের দিকে যে নীল অংশের আবরণটি দেখতে পাচ্ছি সেটি হলো মধ্যপর্দা। তার উপরে যেই খয়েরি রঙের পর্দাটি দেখতে পাচ্ছি সেটি হলো প্রাইমারি কোষ প্রাচীর, আর তার ভিতরে 3টি কোষ প্রাচীর একসাথে, এগুলো হলো সেকেন্ডারি কোষ প্রাচীর। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি সবার বাইরের দিকের পর্দাটিকে বলা হচ্ছে মধ্যপর্দা, কিন্তু এখানে 5টি পর্দা থাকলে গাণিতিক নিয়ম অনুযায়ী এই পর্দাটিকে মধ্যপর্দা বলার কথা, কিন্তু আসলে নয়। আসলে এই কোষ প্রাচীরের ক্ষেত্রে এই বাইরের দিকে আবরণটাকে বলা হয় মধ্যপর্দা, কারণ এটার হিসেবটি হলো বাইরে যদি আরেকটি কোষ থাকে তাহলে এই কোষের মাঝখানে এটি হলো সাধারণ পর্দা, অর্থাৎ দুইটি কোষের মাঝামাঝি এই পর্দাটি থাকে বলে একে বলা হয় মধ্যপর্দা। এখন আমরা জানবো মধ্যপর্দা বা প্রথম স্তরের কিছু বৈশিষ্ট্য। এই মধ্যপর্দা হলো কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা, অর্থাৎ দুইটি কোষের মাঝখানে এই পর্দাটি সাধারণ পর্দা হিসেবে থাকে। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর গঠন শুরু হয়। মাইটোসিস কোষ বিভাজন আরেকটি নাম হলো মাইটোটিক কোষ বিভাজন, এই একই কথা আসলে। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এই মধ্যপর্দা শুরু হয়, অর্থাৎ কোষ বিভাজনের সময় প্রথম যেই কোষ প্রাচীরটি তৈরি হয় সেটি হলো মধ্যপর্দা। এটি কিভাবে তৈরি হয়? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট আর গোলগি বস্তু থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল থেকে মিলিতভাবে এই কোষ প্রাচীরটি তৈরি হয়। অর্থাৎ প্রথম স্তর তৈরির উপাদানগুলো হলো ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন। তবে পেকটিক অ্যাসিড বেশি থাকার কারণে প্রথম দিকে এটি নরম জেলির মতো থাকে, অর্থাৎ প্রাচীর নরম জেলির মতো, মানে কাদার মতো থাকে। এরপরে হলো দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরটি গঠিত হয় পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ ও গ্লাইকোপ্রোটিন দিয়ে। এর মধ্যে জাইলোগ্লুকান নামক একটি হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রসলিঙ্ক হিসেবে কাজ করে। বোঝা গেল না? দেখো এই যে উপরের দিকে যদি আমরা দেখি এটি হলো মধ্যপর্দা, আর নিচের দিকে যদি থাকে কোষ ঝিল্লি, তাহলে এই দুইটির মাঝখানে অর্থাৎ এই প্রথম স্তর বা মধ্যপর্দার উপরে একটি স্তর তৈরি হচ্ছে সেলুলোজ দিয়ে। দেখো এই যে সেলুলোজ দিয়ে তৈরি হলো, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে নীল কালারের যে রডগুলো রয়েছে সেগুলো হলো সেলুলোজ। কিন্তু এই সেলুলোজগুলো বেশ দৃঢ় হওয়ার কারণে এদের গঠনটাকে আরও শক্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে হলুদ রঙের একগুলো জিনিস, সেগুলো কি করে? দড়ির মতো সেগুলোকে পেঁচিয়ে রাখে, অর্থাৎ সেগুলো প্রত্যেকটি সেলুলোজের সাথে ক্রস লিঙ্ক করে তাকে আরও দৃঢ় করে। এ কারণে বলা হচ্ছে জাইলোগ্লুকান নামক এক ধরনের হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। এভাবেই আমাদের দ্বিতীয় স্তর বা প্রাথমিক কোষ প্রাচীর সৃষ্টি হয়। এখন জানবো তৃতীয় স্তর সম্পর্কে। এই তৃতীয় স্তরটি বা সেকেন্ডারি কোষ প্রাচীরটি 3টা স্তরে বিভক্ত। দেখতে পাচ্ছি এটার 3টা স্তরে বলতে গেলে 3টে স্তরে থাকতে হবে এমন নয়। বয়স বৃদ্ধির সাথে সাথে প্রথমে এই
S3 স্তরটি, এরপরে S2 স্তরটি, এরপরে S1 স্তরটি, এভাবে আস্তে আস্তে সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হয়। অনেক কোষ প্রাচীরে লিগনিন থাকে, অর্থাৎ এটি তৈরি হচ্ছে আসলে লিগনিন দিয়ে। ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষে সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হয় না। দেখো, এই যে এটি যদি মধ্যপর্দা হয়, তার উপরে বিভিন্ন রাসায়নিক বস্তু জমতে জমতে কোষ প্রাচীরটি আসলে কি মোটা হচ্ছে বা পুরু হচ্ছে। তাহলে একটা কোষকে যদি ভাঙতে হয় বা বিভাজিত হতে হয়, তাহলে এই কোষ প্রাচীরটি যদি বেশি পুরু হয়ে যায়, সে কিন্তু বিভাজিত হতে পারবে না। সুতরাং ভাজক কোষে এই সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে না কখনোই। তাহলে কোথায় থাকে? স্থায়ী কোষে থাকে। যে সকল কোষ কখনোই বিভাজিত হবে না, এ সকল কোষে থাকবে হচ্ছে কোষ প্রাচীর। যেমন কাঠের যেই কোষগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো স্থায়ী কোষ। আমরা 9-10-এ পড়েছি স্থায়ী টিস্যু, যেমন জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েমের যেই কোষগুলো রয়েছে সেই কোষগুলোতে এই সেকেন্ডারি কোষ প্রাচীর পাওয়া যায়। আর হলো অধিক মাত্রা বিপাকীয় কোষেও কিন্তু সেকেন্ডারি কোষ প্রাচীর পাওয়া যায় না। অধিক মাত্রা বিপাকীয় কোষ কোনগুলি? যেমন পাতা, সেখানে কি হয়? বিপাকীয় কার্যাবলী ঘটে, যেমন সালোক সংশ্লেষণ, শ্বসন, এই জিনিসগুলো সেখানে সংঘটিত হয়। তাই যেহেতু সেখানে সালোক সংশ্লেষণ হয়, অর্থাৎ সূর্যের আলো সেখানে প্রবেশ করতে হবে, এত বড় একটি স্তর থাকলে সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না, কিংবা পড়লেও তার মধ্যে একটা সিস্টেম লস হবে। এ কারণে পাতায় যে সকল কোষ থাকে সে সকল কোষেও কিন্তু তৃতীয় স্তর কিংবা সেকেন্ডারি কোষ প্রাচীর থাকে না। এরপরে হলো কূপ এলাকা। আমরা বলছিলাম কূপ এলাকা, এই যে কূপ এলাকা, এই কূপ এলাকা হলো একটি কোষ প্রাচীরের সব থেকে পাতলা এলাকা। কূপ দুইটির মাঝখানে পর্দাকে পিট মেমব্রেন বলে। দেখো, মধ্যপর্দা রয়েছে, তার উপরে এটি হলো প্রাথমিক কোষ প্রাচীর, এটি হলো সেকেন্ডারি কোষ প্রাচীর। এই যে একটা কোনো এক জায়গায় যদি প্রাথমিক কোষ প্রাচীর এবং সেকেন্ডারি কোষ প্রাচীর না থাকে, তাহলে সেখানে যে গর্তটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে একটা কূপ এলাকা। আর এই পিট মেমব্রেনের ভিতরে কি থাকে? দেখো, কূপ দুইটার মাঝখানে সাধারণ যে পর্দাটা, অর্থাৎ এই যে মধ্য পর্দাটি রয়েছে, সেই মধ্য পর্দাটিকে বলা হচ্ছে পিট মেমব্রেন। তাহলে এই পিট মেমব্রেনে শুধু থাকে মধ্য পর্দা, সেকেন্ডারি কোষ প্রাচীর আর প্রাথমিক কোষ প্রাচীর এই কূপ এলাকায় থাকে না। নোট, আমরা ছবিতে দেখেছিলাম এগুলো শিকড়ের মতো জিনিস বের হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটা হলো কোষ ঝিল্লির একটি অংশ, যা এই পিট মেমব্রেন দিয়ে বের হয়ে আসতে পারে। পিট মেমব্রেন দিয়ে বের হয়ে এটি একটি কোষ এবং এটি যদি আরেকটি কোষ হয়, এই দুইটি কোষের মধ্যে সংযোগ স্থাপন করে এই প্লাজমোডেসমাটাগুলো। এই যে প্লাজমোডা শিকড়ের মতো জিনিসগুলো এই কোষ থেকে বের হয়ে পার্শ্ববর্তী কোষে এই পিট মেমব্রেন দিয়ে সেটা চলে যায়। এখন আমরা জানবো মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি কোষ প্রাচীরের মধ্যে কিছু পার্থক্য। মধ্যপর্দা পাশাপাশি কোষকে সৃষ্টকারী প্রাথমিক পর্দা, মানে দুইটা কোষকে সেপারেট করার জন্য প্রথম যে পর্দাটা সেটাই হলো মধ্যপর্দা। মধ্যপর্দার উপরে প্রাথমিক কোষ প্রাচীর সৃষ্টি হয়, প্রাথমিক প্রাচীরের পৃষ্ঠে সেকেন্ডারি কোষ প্রাচীর সৃষ্টি হয়। পিট পেয়ারে মধ্যপর্দা অখণ্ডভাবে অবস্থান করে, আর পিট পেয়ারে এই প্রাথমিক কোষ প্রাচীর সেকেন্ডারি কোষ প্রাচীর খণ্ডিত, অর্থাৎ সেখানে পিট পেয়ারের মধ্যে এই প্রাথমিক কোষ প্রাচীর এবং সেকেন্ডারি কোষ প্রাচীর আসলে নেই। মধ্যপর্দায় এর রাসায়নিক গঠনটি হলো প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হয়। প্রাথমিক কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে, আমরা দেখলাম ওই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, জাইলোগ্লুক্যান। আর সেকেন্ডারি কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন, এই সকল জিনিস দিয়ে। মধ্যপর্দা এক স্তর বিশিষ্ট, প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, আর সেকেন্ডারি কোষ প্রাচীর 1, 2, 3 এরকম স্তরে ভাগ। আর সেকেন্ডারি কোষ প্রাচীর একটি কিংবা দুইটি কিংবা তিনটি স্তর বিশিষ্ট হতে পারে। মধ্যপর্দা সকল উদ্ভিদ কোষেই মধ্যপর্দা থাকবে। অপেক্ষাকৃত নতুন কোষ, সেখানে থাকে হচ্ছে প্রাথমিক কোষ প্রাচীর, আর সেকেন্ডারি কোষ প্রাচীর কেবল স্থায়ী কোষে থাকে। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন সম্পর্কে আমরা জানবো। আমরা বলছিলাম সেলুলোজের কথা। সেলুলোজ আসলে কী জিনিস? কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ, এবং এই সেলুলোজ হলো একটি নিষ্ক্রিয় পলিস্যাকারাইড। সেলুলোজ ছাড়াও কোষ প্রাচীরে যে সকল কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে হেমিসেলুলোজ এবং পেকটিন প্রধান। হেমি কথার অর্থ হলো অর্ধেক, আর সেলুলোজ মানে তো সেলুলোজই, অর্থাৎ হেমিসেলুলোজের অর্ধেক সেলুলোজ ছাড়া অন্য কোনো কার্বোহাইড্রেট। আর পেকটিন
পেকটিন 3 প্রকার হতে পারে, একটি হলো প্রোপেকটিন, একটি হলো পেকটিন, আর একটি হলো পেকটিক অ্যাসিড। অর্থাৎ প্রোপেকটিন, পেকটিন, পেকটিক অ্যাসিড এই 3 প্রকারের পেকটিন কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। এছাড়াও আর কোষ প্রাচীর গঠনে যে সকল হেমিসেলুলোজ পাওয়া যায় তাদের মধ্যে জাইলান, গ্লুকান এবং গ্যালাকটান প্রধান। এখন এটি পার্সেন্টেজ হিসেব করলে দেখা যায় কোষ প্রাচীরের মধ্যে 40% থাকে সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন আর 10% গ্লাইকোপ্রোটিন। তাহলে দেখা যায় সেলুলোজ আর হেমিসেলুলোজ সেলুলোজের মতোই জাত, তাহলে 40 + 20 মানে 60%ই দেখা যায় সেলুলোজ জাতীয় জিনিস, আর 30% পেকটিন আর 10% গ্লাইকোপ্রোটিন। এই কারণেই বলা হয় কোষ প্রাচীর গঠনের মানে উদ্ভিদের কোষ প্রাচীর গঠনের মেইন কম্পোনেন্ট হলো সেলুলোজ। এরপরে জানবো কিছু সংখ্যাগত তথ্য। এই কোষ প্রাচীর, কোষ হলো জীবের গাঠনিক একক, আর কোষের যে কোষ প্রাচীর রয়েছে তারও একটা ক্ষুদ্রতম গাঠনিক একক রয়েছে এবং তার নাম হলো মাইসেলি। আমরা গ্লুকোজের নাম জানি, গ্লুকোজ মানে আমাদের খাবার চিনি। এরকম 3000টি গ্লুকোজ দিয়ে তৈরি হয় একটা সেলুলোজ অণু, পরপর যুক্ত হয়ে একটা পলিমার গঠন করে, সেটিকে বলা হয় সেলুলোজ। এরকম 1000 থেকে 3000 সেলুলোজে তৈরি হয় একটি সেলুলোজ চেইন। আবার এরকম 100টি সেলুলোজ চেইন দিয়ে তৈরি হয় একটি ক্রিস্টালাইন মাইসেলি। এরকম 20টি মাইসেলি দিয়ে তৈরি হয় একটি মাইক্রোফাইব্রিল, আর 250টি মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি হয় একটি ম্যাক্রোফাইব্রিল। আর এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল দিয়ে তৈরি হয় আবার হচ্ছে একটা তন্তু, অর্থাৎ একটা মোটা সুতার মতো জিনিস। এরকম অনেকগুলো তন্তু দিয়ে আসলে একটা কোষ প্রাচীর আমরা গঠন করতে পারি। এরকম অনেকগুলো তন্তু মিলে তৈরি হয় একটি কোষ প্রাচীর। আমরা মাইক্রোস্কোপের নিচে কোষ প্রাচীর দেখলে এরকম তন্তুর মতো কিছু জিনিস দেখতে পাই। আর এই তন্তুগুলোর মাঝখানে বেশ কিছু ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র পাইপের মতো ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় হলো মাইক্রো ক্যাপিলারিস। ক্যাপিলারি মানে হলো ক্ষুদ্র নল, আর মাইক্রো ক্যাপিলারি মানে অতি ক্ষুদ্র নল। তাহলে এই যে তন্তুগুলোর মাঝখানে থাকে মাইক্রো ক্যাপিলারিস। আরেকটি তথ্য হলো মাইসেলির ব্যাস 100 অ্যাংস্ট্রম, অর্থাৎ 100টি সেলুলোজ অণুর ব্যাস হলো 100 অ্যাংস্ট্রম, আর মাইক্রোফাইব্রিলের ব্যাস হলো 250 অ্যাংস্ট্রম এবং সেখানে থাকে 2000টি সেলুলোজ অণু। এখন আমরা জানবো প্রোটোপ্লাস্ট সম্পর্কে। কোষ প্রাচীর তো আমরা জানলাম। কোষ প্রাচীরের ভিতরে যে টোটাল যে জিনিসটা থাকে, অর্থাৎ কোষ প্রাচীর দ্বারা বেষ্টিত সমুদয় পদার্থ একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। তাহলে কোষ প্রাচীরকে বাদ দিয়ে আমরা এই যে জিনিসটাকে দেখেছিলাম একটু আগেই, সেই সবগুলো জিনিস দিয়ে তৈরি হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মেইন দুটো কম্পোনেন্ট হলো একটা প্লাজমা ঝিল্লি আর একটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভিতরেই নির্জীব বস্তুগুলো থাকে। যাই হোক, প্রোটোপ্লাজমের ভিতরে থাকবে হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তার মানে আমরা বলতে পারি একটা প্রোটোপ্লাস্ট গঠিত হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের এই নিউক্লিওপ্লাজম আর প্লাজমা ঝিল্লি বা কোষ ঝিল্লি দিয়ে। এর মধ্যে এই প্রোটোপ্লাজম যে জিনিসটা আছে সেটা গঠিত হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজম দিয়ে। প্লাজম কথার অর্থ হচ্ছে ফ্লুইড বা একটা তরল। সাইট মানে হচ্ছে সেল, অর্থাৎ সাইট আর প্লাজম মিলে তৈরি হয় সাইটোপ্লাজম, মানে কোষের ভিতরের যেই ফ্লুইডটা আছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে যেই প্লাজমটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর প্রোটোপ্লাজম মানে হচ্ছে অরিজিনাল বা টোটাল অংশটা, অর্থাৎ দুইটা প্লাজম বা দুইটা তরলকে একসাথে করলে তৈরি হয় হচ্ছে প্রোটোপ্লাজম। এই দেখো একটি কোষের আমরা ছবি দেখছি, বাইরের দিকে আছে। এই যে দেখো আমরা একটি ছবি দেখছি, এই ছবির বাইরের দিকে রয়েছে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, তার ভিতরে রয়েছে একটি পানির মতো জিনিস। এই পানিটা দুই ভাগে বিভক্ত, একটা হলো এই যে এই অংশটি আর একটা হলো নিউক্লিয়াসের ভিতরের অংশটি। দুইটাকে আলাদা করা হয়েছে, নিশ্চয়ই তার কারণ রয়েছে। কারণ হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এই যে বাইরের অংশে থাকে না, শুধুমাত্র এই পর্দার ভেতরেই থাকে। সুতরাং এই পর্দায় নিউক্লিক অ্যাসিড থাকার কারণে তার বৈশিষ্ট্যের বেশ কিছু পার্থক্য দেখা যায়। এই কারণে এটিকে আলাদাভাবে নিউক্লিওপ্লাজম বলা হয়, আর বাকি অংশটিকে বলা হয় সাইটোপ্লাজম। এই দুই প্লাজমকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। এখন এই যে দেখতে পাচ্ছি লোকটিকে, এনার নাম হলো জোহান্নেস পার্কিনসি। ইনি বলেন 1840 সালে বিজ্ঞানী পার্কিনসে প্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করেন। আর একজনকে দেখতে পাচ্ছি, এনার নাম হলো থমাস হেনরি হাক্সলে।
এই হাক্সলে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি হিসেবে আলোচনা করেন। অর্থাৎ নিউক্লিয়াস বা ডিএনএ আরএনএ এগুলো কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করলেও যদি প্রোটোপ্লাজম মারা যায়, অর্থাৎ কোষের ভিতর যদি প্রোটোপ্লাজমই না থাকে, তাহলে সেই কোষটাও আসলে মৃত বলে গণ্য হবে। আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট টেস্টের নাম শুনেছি, সেখানে কিন্তু একটা মৃত মানুষেরও চুল কিংবা তার শরীরের বিভিন্ন অংশকে নমুনা হিসেবে নিয়ে সেখান থেকে ডিএনএ আরএনএ আলাদা করা যায়। সুতরাং ডিএনএ আরএনএ মাস্টার মলিকুল বা কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করলেও সেটি আসলে জীবনের ভৌত ভিত্তি না। একটা জীব মারা গেলেও তার ডিএনএ আরএনএগুলো জীবিত থাকে। আর প্রোটোপ্লাজম যতক্ষণ জীবিত রয়েছে ততক্ষণ কোষ জীবিত রয়েছে। কোষ জীবিত রয়েছে মানে সেই জীবটিও জীবিত রয়েছে। অর্থাৎ প্রোটোপ্লাজম মারা গেলে কোষ মারা যাবে, কোষ মারা গেলে জীব মারা যাবে। এ কারণেই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। আচ্ছা, আমরা জানলাম প্রোটোপ্লাজম কথার অর্থ হলো সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম। তো এই যে সাইটোপ্লাজমটি রয়েছে, সাইটোপ্লাজমটা আবার তিনটা অঞ্চলে বিভক্ত। একটি হলো সাইটোসেন্ট্রাম, একটি হলো এন্ডোসেন্ট্রাম, আর একটি হলো একটোসেন্ট্রাম। দেখো, এই যে কেন্দ্রের দিকে নিউক্লিয়াস রয়েছে, এই কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে এন্ডোপ্লাজম বলা হয়। এই যে মাঝখানে যে অংশটি রয়েছে, এই যে কেন্দ্রের দিকে মানে ভিতরের দিকে এই অংশে যে সাইটোপ্লাজমটি রয়েছে তাকে বলা হয় এন্ডোপ্লাজম। আর বাইরের দিকে দেখো, এই যে সীমানার বাইরে মানে বাউন্ডারির বাইরে যে দাগটি দেখা যাচ্ছে, এইখানকার যে মাতৃকার বা ম্যাট্রিক্সটা রয়েছে সেটি হলো ঘন। এটাতে দানাদার জিনিস কম থাকে, এটি কম দানাদার এবং শক্ত অঞ্চল, এটাকে বলা হয় হচ্ছে একটোপ্লাজম। এবং নাম রয়েছে সেটিকে বলা হয় হলো প্লাজমা জেল। এখন সাইটোপ্লাজমের কাজ সম্পর্কে আমরা জানবো। সাইটোপ্লাজম তো মানে তো আমরা জানলামই, সাইটো মানে সেল, প্লাজম মানে হলো ওয়াটার, মানে সাইটোপ্লাজম হলো কোষের ভিতরকার যে পানিগুলো রয়েছে। আমরা এই যে ছবিটির দিকে তাকাই, ছবিটিতে রয়েছে একটি তামাক পাতার সাইটোপ্লাজম। এটি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ধারণ করা একটি ছবি। তো আমরা এই প্রোটোপ্লাজমের ভৌত ধর্ম সম্পর্কে এখন জানবো। প্রোটোপ্লাজম অর্ধ স্বচ্ছ, অর্থাৎ পুরোপুরি সে স্বচ্ছ না, বর্ণহীন, এর কোনো রং নেই এবং জেলি সদৃশ অর্ধতরল আঠালো পদার্থ, মানে এটার মধ্যে চিটচিটে ভাব রয়েছে। এরা দানাদার কলয়েড ধর্মী পদার্থী। এরা দানাদার কলয়েড ধর্মী, অর্থাৎ এই যে পদার্থটি রয়েছে এর ভিতরে অনেকগুলো দানা দানা ভাব রয়েছে এবং সেটা হলো কলয়েড। অর্থাৎ এই দানাগুলো কোষের সর্বত্র সমান ঘনত্বে বিরাজমান করে, কোথাও কম কোথাও বেশি এমনটি নয়। কোনো দ্রবণ বা কোনো মিশ্রণের দ্রবের উপাদানগুলি সমস্ত অঞ্চলে সমানভাবে ছড়ানো থাকলে সেটিকে বলা হয় কলয়েড। অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে যেই মিশ্রণটি আমরা দেখতে পাই সেটি হলো কলয়েড ধর্মী। আর এরা হলো সচল, অর্থাৎ চলাফেরা করতে পারে, এরা মুভ করতে পারে। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। এর মানে হলো এই যে প্রোটোপ্লাজমটি রয়েছে এর ওজন বা এর ভর পানি অপেক্ষা বেশি, অর্থাৎ পানিতে যদি রাখা হয় তাহলে এটা কি ডুবে যাবে। এর 70 থেকে 90% হচ্ছে পানি, মানে 70 থেকে 90% হলো পানি, আর বাকি জিনিসটা হলো আলাদা উপাদানগুলো। এদের ঘনত্ব পরিবর্তনশীল, অর্থাৎ 70 থেকে 90%-এর মধ্যে এরা পরিবর্তন হতে পারে। উত্তাপ, অ্যাসিড, অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। অর্থাৎ যদি কোনো কোষকে হিট দেওয়া হয় তাহলে তার সাইটোপ্লাজমটি কী হবে, জমাট বেঁধে যাবে। যেমন আমরা খাবার রান্না করার সময় দেখি কি, মাংস যদি কাঁচা থাকে তাকে হিট দিলে সেটিকে শক্ত হয়ে যায়, অর্থাৎ সেটি জমাট বেঁধে যায়। ডিমকে যখন আমরা অমলেট করি বা সিদ্ধ করি তখন দেখা যায় ডিমের ভেতরে তরল অংশ থাকে, তার সাইটোপ্লাজমটি যদি আমরা হিট দিই তাহলে সেটি কি সাদা একটা অংশে পরিণত হয়ে যায়, অর্থাৎ জমাট বেঁধে যায়। একই রকমভাবে অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবেও প্রোটোপ্লাজম জমাট বাঁধে। কোষীয় পরিবেশ অনুযায়ী প্রোটোপ্লাজম জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে রূপান্তরিত হতে পারে। সাইটোপ্লাজমের কাজ জানবো আমরা। সাইটোপ্লাজমের এই 9টি কাজ মুখস্থ করে ফেলবে, বইয়ের মধ্যে সুন্দর করে লেখা রয়েছে। কোষের অঙ্গাণু এবং নির্জীব বস্তু ধারণ করে, উত্তেজনায় সাড়া দেয়, অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে, কতিপয় জৈবিক কাজ যেমন গ্লাইকোলাইসিস নিয়ন্ত্রণ করে, রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিরসনে সাহায্য করে, পানি পরিশোষণে সাহায্য করে, বিপাকীয় কার্যাবলী পরিচালনা করে, আবর্তনের মাধ্যমে অণুগুলো নড়াচড়া সাহায্য করে। এই আবর্তন সম্পর্কে আমরা একটু পরেই জানব। সাইটোপ্লাজমের আরও দুটি নাম রয়েছে, একটি হলো সাইটোসল আর একটি হলো হায়ালোপ্লাজম। আচ্ছা, এই যে বললাম চলনের কথা, অর্থাৎ সাইটোপ্লাজম নড়াচড়া করতে পারে, এই সাইটোপ্লাজমের নড়াচড়াকে বলা হয় সাইক্লোসিস। এটি দেখা যায় শুধুমাত্র কোষ প্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমের ক্ষেত্রে। সব রকম প্রোটোপ্লাজমে কিন্তু এই সাইক্লোসিস দেখা যায় না।
তাহলে সংজ্ঞাটি হলো কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মতন চলনকে আবর্তন বা সাইক্লোসিস বলা হয়। সাইক্লোসিস বা আবর্তন দুই রকমের হয়, একটি হলো একমুখী আবর্তন বা ইউনিডিরেকশনাল সাইক্লোসিস, আর একটি হলো বহুমুখী আবর্তন। ঠিক আছে, মানে অনেকগুলো মুখে সে আবর্তন হতে পারে। একমুখী আবর্তন দেখো, এই প্রোটোপ্লাজমটি যদি একটি বড় গহ্বরকে কেন্দ্র করে কোষ প্রাচীরের পাশ দিয়ে একটা নির্দিষ্ট পথে একই দিক বরাবর ঘুরতে থাকে, মানে এটি কি টু ওয়ে ঘুরতে পারবে না, যে কোনো একটা দিকে তাকে ঘুরতে হবে, এই রকম মুভমেন্টকে বলা হয় হলো একমুখী আবর্তন। এটি দেখা যায় পাতা ঝাঁঝির প্রোটোপ্লাজমের ভেতরে। আর বহুমুখী আবর্তন, প্রোটোপ্লাজম যদি আর রয়েছে বহুমুখী আবর্তন। প্রোটোপ্লাজমের মধ্যে যদি অনেকগুলো গহ্বর থাকে, তাহলে এই গহ্বরগুলোকে কেন্দ্র করে সাইটোপ্লাজম বিক্ষিপ্তভাবে একটি গহ্বরকে কেন্দ্র করে সে একদিকে ঘুরছে, অন্যটি আরেকদিকে ঘুরছে। যেমন ধরা যাক এটি ক্লকওয়াইজ ঘুরছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটি আবার দেখছি কি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে। তার মানে এই যে আবর্তনটা সেটা আসলে একমুখী নয়, প্রোটোপ্লাজম বিভিন্ন গহ্বরকে কেন্দ্র করে বিভিন্ন দিকে ঘুরতে থাকে, এটিকে বলা হয় বহুমুখী আবর্তন। এটি দেখা যায় টারেসেন্ট্রিয়ার প্রোটোপ্লাজমের মধ্যে। তাহলে আমরা জানলাম প্রোটোপ্লাজম মানে হলো সাইটোপ্লাজম আর হলো নিউক্লিওপ্লাজম। আচ্ছা, এখন আমরা জানবো হলো প্লাজমা মেমব্রেন সম্পর্কে। প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেনের সংখ্যাটি হলো প্রত্যেকটি সজীব কোষে প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ ও লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি আবৃত থাকে, তাকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। দেখো দ্বিস্তরী, এটা কিন্তু দুইটা স্তর, এই যে একটা স্তর, এই যে আরেকটা স্তর। এই যে মাথা দেখা যায়, লেজ দেখা যায়, এখানেও মাথা দেখা যায়, লেজ দেখা যায়, তাহলে এরকম দুইটা স্তর রয়েছে, এই কারণে এটাকে বলা হয় দ্বিস্তরী ঝিল্লি। এরপর হলো সজীব, অর্থাৎ এই ঝিল্লিটা প্রতিনিয়ত খাদ্য এবং শক্তি গ্রহণ করে, সুতরাং এটি হলো একটা সজীব উপাদান। এটা গঠিত হয় লিপোপ্রোটিন দিয়ে। এই দেখতে পাচ্ছি লাল এবং লেজওয়ালা, এটা হলো লিপিড, আর এই নীল অংশগুলো হলো প্রোটিন। তার মানে এই কোষ ঝিল্লির মধ্যে আমরা দুই রকম জিনিস দেখতে পাচ্ছি, একটি হলো লিপিড আর একটি হলো প্রোটিন। এ কারণে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন গঠিত হয় লিপিড ও প্রোটিন দিয়ে। এটা বৈষম্যভেদ্য, অর্থাৎ এই পর্দাটাকে ভেদ করে সব কিছু প্রবেশ করতে পারে না, এবং এটা হলো স্থিতিস্থাপক, অর্থাৎ টানলে পারে। যেমন আমাদের গালকে যদি আমরা এইভাবে করে চাপ দিই, তাহলে কি হয়, সেটা নিচের দিকে ঢুকে যায়, আবার ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসে। আবার টানলে সে লম্বা হয়ে যায়, আবার ছেড়ে দিলে কি হয়ে যায়, আবার আগের অবস্থায় ফিরে যায়। এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপক। অর্থাৎ কোষের বাইরে যেহেতু এই পর্দাটি রয়েছে, তার মানে এই কোষ ঝিল্লিটাই হলো স্থিতিস্থাপক। অপরদিকে তুমি খেয়াল করে দেখো, তুমি কি গাছকে এরকম গুলুগুলু করতে পারবা না কিন্তু, অর্থাৎ গাছের বাইরে কোষ প্রাচীর থাকে, সেটি কিন্তু স্থিতিস্থাপক নয়। এরপরে কোষ ঝিল্লির কাজ জানতে হবে। এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষ ঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর ও ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে, যাতে বিশেষ বিশেষ এনজাইম বিন্যস্ত থাকতে পারে, ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে বস্তুর স্থানান্তর করে, বিভিন্ন বৃহৎ অণু সংশ্লেষণ করতে পারে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, পারস্পরিক বন্ধন, বৃদ্ধি, চলন ইত্যাদি কাজে এর ভূমিকা রয়েছে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন তরল ও পিনোসাইটোসিস প্রক্রিয়া তরল বস্তু গ্রহণ করে। ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস সম্পর্কে আমরা জাস্ট 2 মিনিট পরে জানব। কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন প্রভৃতি রূপে তথ্য সংগ্রহ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে। ব্যাকটেরিয়া কোষগুলি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদন করে। কিন্তু ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া নেই, এক্ষেত্রে ব্যাকটেরিয়ার শক্তি উৎপাদন করার জন্য এই প্লাজমা মেমব্রেনই একমাত্র ভরসা, যেটি ক্রমাগত সংকোচন এবং প্রসারিত হয়ে তাকে শক্তি যোগান দেয় আর স্নায়ু উদ্দীপনাকে সংবহন করে। এই যে স্নায়ু উদ্দীপনা, বিভিন্ন নিউরোট্রান্সমিটার, এগুলি কিন্তু তথ্য সংবহন করে, অর্থাৎ আমাদের স্নায়ু কোষের যেই প্লাজমা মেমব্রেনটি রয়েছে, সেটি আসলে আমাদের বাইরে তথ্যগুলোকে কোষের ভিতরে প্রবেশ করায়। প্লাজমা মেমব্রেনের বিভিন্ন অবস্থা, একটি হলো মাইক্রোভিলাই, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল আর হলো ডেসমোজোম। এই 4টা অবস্থায় আমরা তাকে দেখতে পাই, সাধারণ অবস্থার ব্যতিক্রম। মাইক্রোভিলাই কি জিনিস? মাইক্রোভিলাই হলো কোনো কোনো প্রাণীর কোষে মুক্ত প্রান্ত হতে সূক্ষ্ম আঙুলের মতো যে অভিক্ষেপ সৃষ্টি করে, তার নাম হলো মাইক্রোভিলাই। এগুলো উপস্থিতিতে কোষের শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। দেখো এই যে কোষটি রয়েছে, তার এই যে মাথার মধ্যে চুলের মতো এগুলো জিনিস, এগুলো আসলে আঙুলের মতো দেখাচ্ছে, এরকম আঙুলের মতো জিনিস। এই জিনিসগুলোকে বা এই অভিক্ষেপগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এরা কি করছে দেখো,
আমাদের একটা কোষ ঝিল্লির সারফেস এরিয়া বা তার ক্ষেত্রফল কিন্তু সে বাড়িয়ে দিচ্ছে। ক্ষেত্রফল বেড়ে গেলে কি হয়, আসলে শোষণ ক্ষমতা বৃদ্ধি পায়। মনে কর এই জায়গাটাতে খাবার আছে, যদি সেটা রাউন্ড হিসেবে থাকতো তাহলে সে যে পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারতো, এরকম আঁকা বাঁকা হওয়ার কারণে বা এরকম অভিক্ষেপ থাকার কারণে সে কী করতে পারে, বেশি পরিমাণ খাদ্য শোষণ করতে পারে। এবং এই ধরনের মাইক্রোভিলাই বেশি দেখা যায় মানুষের ক্ষুদ্রান্তের মধ্যে। এছাড়া এরপরে জানবো ফ্যাগোসাইটিক ভেসিকল। অনেক সময় প্লাজমা মেমব্রেন প্রসারিত হয়ে কঠিন বস্তু বা খাদ্যকণা আবৃত করে একটা গহ্বর সৃষ্টি করে, একে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। কঠিন বস্তু যেমন হতে পারে একটা ব্যাকটেরিয়া, সে তোমাকে আক্রমণ করতে যাচ্ছে, তাহলে কোষ কি করবে, ধরা যাক কোষের সংস্পর্শে একটি ব্যাকটেরিয়া এসেছে, তাহলে এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য তাকে প্রথমে ভক্ষণ করতে হবে। কোষের তো হাত পা দাঁত মুখ কিছু নেই, রয়েছে বাইরের দিকে শুধুমাত্র প্লাজমা মেমব্রেনটি। তাহলে এই প্লাজমা মেমব্রেনটি বর্ধিত হয়ে যায়, নিচের দিকে সংকুচিত হবে এবং বাইরের দিকে বর্ধিত হয়ে এই একেবারে সেটা ফিল আপ করে ফেলবে। এভাবে সে কী করবে, এই ব্যাকটেরিয়াকে কোষের ভিতরে প্রবেশ করাবে এবং তারপরে লাইসোজোম আর এই ফ্যাগোজোম মিলিতভাবে ফ্যাগোলাইসোজোম সৃষ্টি করে এবং তারপরে এই ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করে ফেলেছে এবং পরবর্তীতে সেটাকে বের করে দিয়েছে। তাহলে দেখো, কোষের ভিতরে কোনো কিছু প্রবেশ করছে এবং কোনো কিছু বের করে দিচ্ছে। প্রবেশ করাকে বলা হয় এন্ডোসাইটোসিস আর বের করে দেওয়াকে বলা হয় এক্সোসাইটোসিস। তাহলে এই এন্ডোসাইটোসিস আসলে দুই রকম, একটি হলো ফ্যাগোসাইটোসিস আর একটি হলো পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কথার অর্থ হলো যখন কোনো কঠিন বস্তু প্রবেশ করে, আর পিনোসাইটোসিস হলো যখন কোনো তরল বস্তু প্রবেশ করে। তাহলে একই রকম জিনিস, যদি এটি কঠিন বস্তু না হয়ে কোনো তরল বস্তু হতো, যেমন কোনো বিষ কিংবা অ্যালকোহল কিংবা কোনো বিষাক্ত পদার্থ যেমন সাপের বিষ যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটাকে কোষের ভিতরে প্রবেশ করার জন্য এখানে একটা গহ্বর সৃষ্টি হয়, সেটিকেই বলা হয় পিনোসাইটিক ভেসিকল। পার্থক্য শুধুমাত্র কঠিন এবং তরল নিয়ে। দেখো, যে পিনোসাইটোসিস হচ্ছে একটি তরল বস্তুকে কোষের ভিতরে প্রবেশ করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় পিনোসাইটোসিস। আর ফ্যাগোসাইটোসিস হচ্ছে লার্জার সাবস্টেন্স বা ব্যাকটেরিয়া বা কোনো কঠিন পদার্থকে যখন কোষের ভিতরে সে প্রবেশ করাবে, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এরপরে জানবো ডেসমোজোম সম্পর্কে। ডেসমোজোম হলো প্লাজমা মেমব্রেনের কোনো স্থানে মাইক্রোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার পুরু অঞ্চল। মাইক্রোফাইব্রিল, ফাইব্রিল কথাটি এসেছে ফাইবার থেকে, মাইক্রো মানে ক্ষুদ্র, ফাইবার মানে কি তন্তু বা দড়ির মতো জিনিস। তাহলে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দড়ির মতো জিনিস, এগুলোকে বলা হচ্ছে মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিলগুলো কি হচ্ছে, বৃত্তাকার পুরু অঞ্চলে ডেসমোজোম সৃষ্টি করছে। আমরা দেখেছিলাম যে পিট পেয়ারে ডেসমোজোম বের হয়। পিট পেয়ারে ডেসমোজোম বের হলে কি হবে, এই দেখো এই জায়গাটিতে কূপ এলাকা তৈরি হয়েছে। ফলে প্লাজমা মেমব্রেনের যেই পিট পেয়ার অঞ্চলে কোষ ঝিল্লি রয়েছে, সেখান থেকে এক ধরনের ফাইবার বের হয়ে যায়। এই যে এটি হলো পিট পেয়ার, এখান থেকে একগুলো ফাইবার বের হয়ে গেছে, এই কোষ থেকে শুরু করে পার্শ্ববর্তী কোষে চলে গেছে। এভাবে করে একটা কোষ থেকে আরেকটা কোষে সংযোগ স্থাপিত হয় এবং এই কাজটি করে ডেসমোজোম। আচ্ছা, এখন আমরা জানবো প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন। প্লাজমা মেমব্রেন দুই স্তর বিশিষ্ট, একটি হলো লিপিড স্তর আর একটি হলো প্রোটিন স্তর। তবে এই লিপিড স্তর এবং প্রোটিন স্তর কিভাবে সজ্জিত তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে এবং বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মডেল দাঁড় করিয়েছেন। এর মধ্যে একটি মডেল হলো স্যান্ডউইচ মডেল, অর্থাৎ স্যান্ডউইচের মতো, উপরের দিকে পাউরুটি, মাঝখানে সবজি কিংবা ডিম। এখানে পাউরুটির কাজটি করে হলো প্রোটিন, অর্থাৎ উপরে নিচে থাকবে হলো প্রোটিন আর মাঝখানে থাকবে হলো এই জেলি কিংবা ডিমের মতো, সেটা হচ্ছে লিপিড। তাহলে উপরে প্রোটিন, মাঝখানে লিপিড, নিচের দিকে যদি আবার প্রোটিন থাকে, সেটাকে বলা হয় স্যান্ডউইচ মডেল এবং এটি দিয়েছিল ডেনিয়েলি ও ড্যাপসন নামক দুজন বিজ্ঞানী। এছাড়াও আরও বিভিন্ন মডেল রয়েছে, যেমন ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, এটি দিয়েছিল ডেভিড রবার্টসন। মাইসেলার মডেল, এটি দিয়েছে হিলার ও হফম্যান। প্রোটিন ক্রিস্টাল মডেল ভ্যান্ডার হফ ও গ্রিন দিয়েছিল। আর সর্বজন স্বীকৃত যে মডেলটি, আমাদের বর্তমান বিশ্বে যত বায়োলজিস্ট আছে তারা সবাই যেই মডেলটিকে গ্রহণ করেছে, সেটি হলো ফ্লুইড মোজাইক মডেল। এটি দিয়েছে সিঙ্গার ও নিকলসন। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবজেক্টিভে এই অবজেক্টিভটি খুব বেশি আছে। ফ্লুইড মোজাইক মডেল কোন বিজ্ঞানী দিয়েছিল? সিঙ্গার ও নিকলসন। এছাড়াও রয়েছে বেনসনস মডেল এবং লিনার্ড ও সিঙ্গার মডেল। তো
তো আমাদের এত শত মডেল জানার কোনো দরকার নেই, আমরা বিশ্বে যেটা গ্রহণযোগ্য অর্থাৎ ফ্লুইড মোজাইক মডেল সেটি সম্পর্কেই কিছু তথ্য আমরা জানব। ফ্লুইড মোজাইক মডেল দেখতে এরকম, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এই জিনিসগুলো সেগুলোকে বলা হচ্ছে ফসফোলিপিড। দেখো লেখা আছে এটা হচ্ছে ফসফোলিপিড, আর মাঝখানে এই যে জিনিসগুলো হলুদ কালারের এগুলো হচ্ছে প্রোটিন, বিভিন্ন ধরনের প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। এই প্রোটিনের উপরে দেখা যাচ্ছে কিছু শিঙের মতো জিনিস, এই শিঙের মতো জিনিস সেগুলোকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড। মাঝখানে বেশ কিছু চর্বি করা দেখা যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে কোলেস্টেরল। অর্থাৎ এইভাবে আমরা যদি দেখি তাহলে ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক উপাদান হলো চারটি। একটি হলো ফসফোলিপিড, 2 নাম্বার মেমব্রেন প্রোটিন, 3 নাম্বার গ্লাইকোক্যালিক্স, 4 নাম্বার হলো কোলেস্টেরল। ফসফোলিপিডটা বাইলেয়ার বলার কারণ হলো ফসফোলিপিডের 2টা লেয়ার থাকে একসাথে, এই কারণে সেটাকে বলা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ারে 5 রকম ফসফোলিপিড পাওয়া যায়। এর মধ্যে একটা সরল, মানে গাঠনিকভাবে সেটা সরল, সেটি হলো ফসফোটাইডিক অ্যাসিড, আর 4টি থাকে জটিল যৌগ, এগুলো হচ্ছে জটিল যৌগ। এর মধ্যে বেশি পরিমাণ থাকে হলো লেসিথিন নামক একটা ফসফোলিপিড। এই ফসফোলিপিডের এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে 2টা নন পোলার ফ্যাটি অ্যাসিড ও একটি পোলার ফসফেট হেড থাকে। দেখো এটা যদি একটা বাইলেয়ার হয়, বাইলেয়ার ফসফোলিপিড হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে মাথার মতো অংশটি, এটাকে বলা হচ্ছে ফসফেট হেড। মানে ফসফরিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন তাড়িয়ে দেওয়া যায় তাহলে সেখানে পড়ে থাকে ফসফেট আয়ন PO4 3-, এটি হলো ফসফেট এবং এটা হচ্ছে পোলার চার্জ, যেহেতু আছে এটা হচ্ছে পোলার। আর থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, এই যে লেজের মতো জিনিসটা, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড বা চর্বি দিয়ে তৈরি। চর্বি তো নন পোলার, অর্থাৎ চর্বি কিন্তু পানিকে আকর্ষণ করে না, এ কারণে এই নন পোলার ফ্যাটি অ্যাসিড টেইলকে বলা হয় হাইড্রোফোবিক, অর্থাৎ এটি পানিকে বিকর্ষণ করে। খুবই সিম্পল, চর্বি পানিকে বিকর্ষণ করে, তাই এটিও পানি বিকর্ষী লেয়ার। আর এই যে মাথার আয়নটি আছে, এটা যেহেতু পোলার, তার মানে এটি হলো পানিকে আকর্ষণ করবে, পানির অণুকে, তাই এইটিকে বলা হয় হাইড্রোফিলিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মডেল অনুযায়ী উপরের দিকে রয়েছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী লেয়ার, নিচের প্রান্তে রয়েছে পানি আকর্ষী লেয়ার, যেহেতু এগুলো ফসফেট হেড, আর মাঝখানে থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, তার মানে মাঝখানের লেয়ারটি হলো পানি বিকর্ষী। জিজ্ঞেস করতে পারো এত শত আয়োজনের কারণ কি আসলে? এই যে আমরা বলছিলাম এটা হলো একটা বৈষম্য ভেদ্য পর্দা, তার মানে সব কিছু প্রবেশ করতে পারবে না, সব সময় প্রবেশ করতে পারবে না, বৈষম্য করা হবে। অর্থাৎ এখন বাইরে প্রচুর পানি রয়েছে কিন্তু আমার কোষের ভিতরে পানির দরকার নাই, তাহলে এই পানি কিন্তু এখানে ভেদ করে আসতে পারবে না, যদিও এই লেয়ারটি পানিকে আকর্ষণ করছে। কিংবা পানি অনেক দূরে রয়েছে, কোষে পানির দরকার, তখন এই দূরের পানিটাকে ফসফেট তাকে আকর্ষণ করবে এবং তার মধ্যে যে প্রেশারটা আছে, ধরো এখানে পানির আকর্ষণে যে প্রেশারটা তৈরি হচ্ছে, এই পানি যাকে সে দূরে টেনে নিয়ে যাচ্ছে তার থেকে যদি এর প্রেশার বেশি হয় তাহলে সেই পানির অণুকে কোষের ভিতরে এসে প্রবেশ করাতে পারবে। এই সিস্টেমের জন্যই অতিরিক্ত পানি যেন প্রবেশ করতে না পারে কিংবা কোষের ভিতর থেকে পানি যেন বাইরে বের হয়ে যেতে না পারে, এই কারণেই আসলে এই মডেলটি দেওয়া হয়। কিন্তু খেয়াল করে দেখবে যে শীতের দিনে আমাদের ত্বক ফেটে যায় বা শুষ্ক হয়ে যায়, অর্থাৎ কোষ থেকে পানি বের হয়ে যাচ্ছে। এর একটি কারণ হলো এই যে বাইরের দিকে মানে এক্সট্রা সেলুলার অঞ্চলে পানির ঘনত্ব অনেক কম, ভেতরে পানির পরিমাণ অনেক বেশি। তাহলে ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, যদি এখানকার চাপটা অনেক বেশি হয়, মানে পানির চাহিদা অনেক বেশি হয়, তখন কোষের ভেতর থেকে পানি এই লেয়ারটিকে ভেদ করে যেতে পারে। বলতে পারো এই যে লেয়ারটি সেটি তো পানি বিকর্ষণ করছিল, হ্যাঁ পানি অবশ্যই বিকর্ষণ করছে এই হাইড্রোফোবিক লেয়ারটি, কিন্তু তার বিকর্ষণের যে ক্ষমতা তার থেকে যদি এই যে আকর্ষণ ক্ষমতা যদি বেশি হয়, ধরো পানির বাইরে আকর্ষণ ক্ষমতা বেশি বিকর্ষণ ক্ষমতা থেকে, ঠিক তখনই পানি বের হয়ে যেতে পারবে। আর এই মডেল অনুযায়ী প্রোটিনের গঠন উপাদানকে প্রোটিন এবং গাঠনিক উপাদানগুলোকে স্থির ধরা হয় না, বরং মনে করা হয় এরা ফসফোলিপিডের উপর ভেসে থাকে, ফলে একটি মোজাইক তৈরি হয়। মানে এই যে আমরা দেখছিলাম আমরা ওই যে স্যান্ডউইচ মডেলের কথা পড়লাম, স্যান্ডউইচ মডেলে উপরের দিকে কন্টিনিউয়াসলি কি ছিল, প্রোটিন ছিল, মাঝখানে লিপিড ছিল, কিন্তু ফ্লুইড মোজাইক মডেল এই কথাটি বলছে না, বলছে এখানে ফসফোলিপিডটা বেশি থাকে, এর মাঝখানে মোজাইকের মতো করে মোজাইকের মতো করে প্রোটিনগুলো গঠিত থাকে, ফলে একটি মোজাইক মডেল তৈরি হয়। আর এই কারণে এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল সমূহ
আংশিক পানিগ্রাহী মানে তারা যখন সারফেসের দিকে, আমরা দেখলাম উপরে এবং নিচের দিকে ওই যে ফসফেট হেডটা সারফেসের দিকে থাকে, এটা হচ্ছে পানিগ্রাহী। আর আংশিক পানিরোধী অর্থাৎ তারা যখন মাঝখানের দিকে থাকে তখন সেটা হচ্ছে পানিরোধী হইতে পারে। এই মডেল কোষঝিল্লির কার্বোহাইড্রেট এবং প্রোটিন হতে উৎপন্ন অন্যান্য দ্রব্যাদির উপস্থিতিও সমর্থন করে। এছাড়া কতিপয় বস্তু ভেতর থেকে বাইরে বের হতে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারে। প্রবেশ এবং বাইরে বের করাতে কোষঝিল্লির যে কার্বোহাইড্রেট আছে সেই কার্বোহাইড্রেট উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। আমরা উচ্চতর ক্লাসে ফ্লুইড মোজাইক মডেলের আরও ব্যাখ্যা জানব। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কোষঝিল্লি অনেকটা তরল পদার্থের ন্যায় আচরণ করে। তরল পদার্থের আচরণটা কীরকম? তরল পদার্থের অণুগুলো চারপাশে ঘোরাফেরা করতে পারে, সে কিন্তু স্থির না। এই উপরের দিকে আছে, একটু পরে নিচের দিকে চলে গেল, পাশের দিকে চলে যাচ্ছে। মানে তরল পদার্থের অণুগুলো যেমন তার কোনো নির্দিষ্ট স্থান থাকে না, অর্থাৎ সে বিক্ষিপ্তভাবে চলাফেরা করতে পারে, একই রকমভাবে কোষঝিল্লির যে সকল লিপিড আছে এই লিপিডগুলো তরলের মতো আচরণ, অর্থাৎ লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে। একে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। দেখো এরকম হয় আসলে এই যে ল্যাটারাল মুভমেন্ট, অর্থাৎ একটা ফসফোলিপিড সামনে ছিল, সামনে থেকে পিছন দিকে চলে গেল, আবার পিছন থেকে সামনের দিকে চলে আসলো, অথবা এই যে আছে এইখানেই লাটিমের মতো ঘুরতে পারে, এরকম করে ঘুরতে পারে। আবার কি করতে পারে? ফ্লিপ ফ্লপ করতে পারে। এই যে নিচে থেকে উপরের দিকে যায়, উপর থেকে নিচের দিকে আসে। মানে নিচের লেয়ারের একটা ফসফোলিপিড উপরে চলে গেল, উপরের লেয়ারের একটা ফসফোলিপিড নিচের দিকে চলে আসলো। ফলে কি হয় দেখো, একটা ফসফোলিপিড সামনে যেতে পারে, পেছনে আসতে পারে, ডানে যেতে পারে, বামে যেতে পারে, আবার উপর থেকে নিচে আসতে পারে, নিচ থেকে উপরে যেতে পারে। এই সকল মুভমেন্টকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লুইড মোজাইক তো আমরা দেখেছিলাম এই যে বিভিন্ন মেঝেতে বা ফ্লোরে এরকম মোজাইক করা থাকে। প্লাজমার ওপর ফসফোলিপিড, প্রোটিন, ভেতরে যেই সাইটোপ্লাজম আছে অর্থাৎ যে পানি অংশটি রয়েছে, এই প্লাজমার উপরে ফসফোলিপিড এবং প্রোটিন অণুগুলো এরকম মোজাইকের মতো থাকে। এই কারণে এই মডেলটিকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। তবে সিঙ্গার ও নিকলসন একে আইসবার্গ মডেল নামকরণ করে, কারণ প্লাজমার উপরে এই লিপিড এবং প্রোটিনগুলো এরকম আইসবার্গ বা খণ্ডিত বরফের মতো ভাসমান অবস্থায় থাকে। এ কারণে তারা বলতে সিঙ্গার ও নিকলসন একে আইসবার্গ মডেল নামকরণ করে। যাই হোক, এই ছিল আজকে আমাদের লেকচার। তোমাদের সবাইকে ধন্যবাদ। যাবার আগে একটি গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়ে যাই, সেটি হলো অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। অর্থাৎ আমাদের জীবনের কারেন্সি হলো সময়। আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, আমরা কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, আমরা কোনো টাকা পয়সা নিয়েও যাব না। তো এই জীবিত অবস্থায় আমাদের কারেন্সি হলো সময়, এবং এই সময়টা আমরা অন্য কোনো কাজে ব্যয় করার থেকে যদি জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করতে পারি, তাহলে জীবন আমাদেরকে সবথেকে বেশি মুনাফা দেবে, অর্থাৎ আমরা সবথেকে বেশি লাভবান হব। এই কথাটি বলেছিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এবং আশা করি তোমরাও সবাই তোমাদের সময়গুলো ভালো কাজে এবং অবশ্যই সেটা জ্ঞান অর্জনে ব্যয় করবে। ধন্যবাদ, বিদায়, আল্লাহ হাফেজ।